অর্থ হলো বিনিময়ের মাধ্যম। বিনিময় মানে এক্সচেঞ্জ, কিছু পেতে চাও, কিছু দিতে হবে, সেই মাধ্যম হলো অর্থ, টাকা। খুব সনাতনী একটা বক্তব্য আছে, অর্থ হলো এমন কোনো কিছু যা অর্থ করে থাকে। আর আমাদের দেশে সনাতনী কথাটা কি, অর্থ হলো অনর্থের মূল, তাই না? অর্থ বা যেটা আমাদের দেশে এটাকে টাকা বলি আমরা, টাকা হচ্ছে তাই যা টাকা দ্বারা হয় তাহাই টাকা। অর্থ হলো এমন কোনো কিছু যা অর্থ করে থাকে তাহাই অর্থ। এবং যা অর্থের কার্যাবলী যা দ্বারা সম্পাদিত হয় তাকে বলা হয় অর্থ। তাই জানা উচিত অর্থের কাজগুলো কি, হোয়াট আর দ্য ফাংশনস অফ মানি, মিডিয়াম অফ এক্সচেঞ্জ, ইউনিট অফ অ্যাকাউন্ট এবং স্টোর অফ ভ্যালু। আমি এই চ্যাপ্টারটা পড়াচ্ছি একটা আমেরিকান বই, আমেরিকান রাইটার ম্যাককনেল এবং ব্রু, তাদের লেখা ইকোনমিক্স প্রিন্সিপালস অ্যান্ড পলিসিস, প্রিন্সিপালস প্রবলেমস অ্যান্ড পলিসিস। আমি বইয়ের সফট কপি ইচ্ছা করলে গুগল ক্লাসরুমে দিতে পারি, কিন্তু তোমরা এত বিশাল বই, প্রায় 1000 পৃষ্ঠার কাছাকাছি একটা বই, তোমরা হয়তো পড়তে আগ্রহী হবে না, কিন্তু তারপর যাদের মধ্যে আগ্রহী ছেলে পেলে আছে তোমরা দেখতে পারো, চ্যাপ্টার নাম্বার 31-এ পাবে। আমি বইটা আপলোড করে দেবো তোমাদেরকে, সহজ ভাষা লেখা, সেখানে 31 নম্বর চ্যাপ্টারে এসব কথা আছে। সো অর্থ কিসব কাজ করে থাকে, উত্তর হলো বিনিময় মাধ্যম হিসেবে কাজ করে। অ্যাকাউন্টের একক, হিসাবের একক হিসেবে কাজ করে। এবং স্টোর অফ ভ্যালু, মূল্য সংরক্ষণের কাজ করে থাকে অর্থ। আসো একটা একটা করে আলোচনা করি। দ্রব্য অথবা সেবা কেনা এবং বেচার জন্য একটি মাধ্যম হিসেবে অর্থ ব্যবহার হয়ে থাকে। যদি অর্থ না থাকতো, যদি টাকা না থাকতো, এখন থেকে আমি অর্থ শব্দের পরিবর্তে টাকা বলবো, কিন্তু তোমরা পরীক্ষা টাকায় অর্থ লিখবে, অর্থ মানি। যদি টাকা না থাকতো তাহলে আমরা লেনদেন সংগঠনের জন্য বিনিময় প্রথা ব্যবহার করতে পারতাম। বিনিময় প্রথা দ্বারা কি বুঝো? মনে করো তুমি টিউশন উৎপাদন করো, টিউশন মানে প্রাইভেট টিউশন অফার করে থাকো। এখন তোমার কাছে এই আছে, আর কোনো কিছু নাই। আমারও একজন প্রাইভেট টিচার দরকার, সে আমার সন্তানের জন্য। তোমার আবার লেসন দরকার আমার কাছ থেকে, তাহলে আমি তোমাকে পড়ালাম, তার বিনিময়ে তুমি আমার সন্তানকে পড়ালে। এটি হলো বার্টার ইকোনমি। অথবা আমি রাইস প্রডিউস করে, তুমি টিউশন করো, তোমার রাইস দরকার, আর আমার একজন গৃহ শিক্ষক দরকার। তাহলে আমি রাইস দিলাম তোমাকে, তার বিনিময়ে তুমি টিউশন করলে, আমার সন্তানকে পড়ালে। এখানেও বার্টার ইকোনমি, একটা হলো গুডস আর একটা হলো সার্ভিস। একটা হলো দ্রব্য দিচ্ছি, আমি রাইস দিচ্ছি তোমাকে, তুমি আমাকে সেবা দিচ্ছ। কিন্তু এখানে কতগুলো জটিলতা আছে। জটিলতা হলো তোমার দরকার রাইস, কিন্তু আমি রাইস প্রডিউস করছি না, আমি প্রডিউস করছি ফর এক্সাম্পল ফিশ। আর তোমার আছে কেবলমাত্র টিউশন, আপাতত আর কোনো কিছু নাই। তোমার দরকার হলো রাইস, আমি সেল করি ফিশ। এই বার্টার সিস্টেমটা কার্যকর হবে না, তাই না? কারণ আমার এবং তোমার দুজনের নিড এবং প্রভিশন দুটো ম্যাচ করছে না। এটি হলো বার্টার সিস্টেমের কমপ্লিকেশন। আরো সহজ করে বলি, তুমি উৎপাদন করো ধান, আমি উৎপাদন করি পাট। তোমার দরকার হলো তেল, আমার দরকার হলো মাখন ফর এক্সাম্পল।
এখন কি বার্টার সিস্টেম কার্যকর হবে? হবে না। আমাদের দুজনে আছে ধান আর পাট। ধান আর পাট এক্সচেঞ্জ করে আমরা কেউই কারোটা পাচ্ছি না, কারণ তোমার ধান দরকার নাই, আমার পাট দরকার নাই, যার ফলে বার্টার সিস্টেম কার্যকর হবে না। যদি মানি থাকতো তাহলে মানি ব্যবহার করে তুমি আমার ধান কিনতে পারতে অথবা আমি তোমার পাট কিনতে পারতাম, রাইট? সো দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ বার্টার সিস্টেম। বার্টার শব্দের অর্থ কি, কে শুনেছো? বিনিময় স্যার, বদলা বদলি। আমার শব্দ কি ক্লিয়ার? একটু আমার ডিভাইস গুলো দূরে আছে, শব্দ কি যদি আনক্লিয়ার হয় আমাকে জানাবা। তোমরা কি ঠিক মতো শুনছো আমাকে? জি স্যার। ওকে। জি স্যার। সো আরো একটা অসুবিধার কথা কি, মনে করো ধান পাট ঠিক আছে, আমার ধান দরকার, তোমার পাট আমার দরকার, কিন্তু এই ধান আর পাট বহন করে করে বেড়ানো দুজনের জন্য আরো জটিল একটা বিষয়। সেজন্য ইটস নট কনভেনিয়েন্ট, এই কখনোই সুবিধাজনক না। দ্রব্য বিনিময় করার জন্য আরেকটা দ্রব্য, সেটা কখনোই সুবিধাজনক না। সবচেয়ে সুবিধাজনক কি, টাকা। তাহলে 1 নাম্বার আলোচনা করেছি মানির ফাংশন, মিডিয়াম অফ এক্সচেঞ্জ। 2 নাম্বার হলো ইউনিট অফ অ্যাকাউন্ট, হিসাব রক্ষণের একক। সে আমাদের দেশে সেটি হলো টাকা। হিসাব রক্ষণের একক বলতে মনে করো আমি একটা দোকান করছি, সেই দোকানের মধ্যে পারফিউম আছে, মোবাইল ফোন আছে, তারপরে মার্কার আছে, বই আছে। মার্কারের উপরে লিখে দিলাম এটির দাম 30 টাকা, পারফিউমের উপর লিখে দিলাম এটির দাম 980 টাকা, তারপরে মোবাইল ফোনের উপর লিখে দিলাম এটির দাম 90,000 টাকা। তাহলে এখানে ইউনিট অফ অ্যাকাউন্টটা কি, টাকা। যদি এটি করা সম্ভব না হতো তাহলে পরে লেনদেন সমূহ বেশ জটিল হয়ে যেত। কত ইউনিট ধান পাট দিয়ে কত ইউনিট মোবাইল ফোন কিনতে পারবো, সেটা জটিল হতো। সেজন্য মানি হলো একটা অ্যাকসেপ্টেবল ইউনিট অফ অ্যাকাউন্ট। প্রত্যেকটা ইউনিটের যেসব দ্রব্য অথবা সেবা বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয়, প্রতিটির দাম টাকার এককে বা ডলারের এককে সেখানে লিপিবদ্ধ করা হলে তা দেখে ক্রেতারা তা কিনতে উৎসাহিত হবে, কিংবা বিক্রেতা বিক্রয় করার জন্য মানসিকভাবে এবং ফিজিক্যালি প্রস্তুত হবে। we need not state the price of cows in terms of corn, যা একটু আগে বললাম। হ্যাঁ, আমি গরু বিক্রি করি, তুমি কর্ন বিক্রি করো, এখন গরু আর কর্নের কত ইউনিট গরুর জন্য কত ইউনিট, কয়টা গরুর বিনিময়ে কত একক কর্ন পাবো, এসব এই সমস্যা থেকে উত্তরণ ঘটে। আর এটা হলো স্টোর অফ ভ্যালু। টাকার একটা কাজ হচ্ছে মূল্যকে সংরক্ষণ করতে পারি। কিভাবে? আজকে তোমার ক্রয় ক্ষমতা আছে, এই ক্রয় ক্ষমতাকে ভবিষ্যতে ট্রান্সফার করার জন্য টাকা হলো একটা মাধ্যম, অর্থ হলো একটা মাধ্যম। আজ তুমি যা উপার্জন করো তা পুরোটা নিশ্চয়ই খরচ করে ফেলো না। ভবিষ্যতে দ্রব্য কিংবা সেবা ক্রয় করার জন্য কিছু সঞ্চয় করো, এবং সেটি সহজ হয় যদি বিনিময়ের মাধ্যমটা হয় টাকা। যদি উপার্জন হয়ে থাকে টাকার অঙ্কে, ধান চালের অঙ্কে না হয়ে, কারণ ধান চাল কিংবা অন্য কোনো সেবা, অন্য কোনো দ্রব্য কোনোটা স্টোর করা সম্ভব না, আবার কোনোটা স্টোর করলে সেগুলো পচনশীল হওয়ার কারণে নষ্ট হয়ে যাবে, কিংবা তার জন্য অতিরিক্ত খরচ করতে হবে। সেজন্য একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে টাকা, সেটা হলো তোমার ভ্যালুকে স্টোর করে।
যে টাকাটা তুমি কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিলে, সেটি সপ্তাহ পরে, মাস পরে, বছর পরে তোমার জন্য অ্যাভেলেবল থাকে। যদি অর্থনীতিতে কোনো মুদ্রাস্ফীতি না থাকে, মানে দ্রব্যের দাম যদি ক্রমান্বয়ে না বাড়ে, তাহলে আজকে যে পরিমাণ টাকা তুমি ব্যাংকে রেখেছো তা দিয়ে যা কিনতে পারতে এক মাস পরেও একই পরিমাণ দ্রব্য কিংবা সেবা কিনতে পারবা। এবং টাকাকে তুমি ভ্যালু স্টোর করার একটা আইডিয়াল মাধ্যম হিসেবে দেখতে পাও। কিন্তু যদি ইনফ্লেশন এক্সিস্ট করে তখন একটু রিস্কি হয়ে যায়। কি অর্থে রিস্কি? মনে করো আজকে তুমি 100 টাকা দিয়ে যে পরিমাণ দ্রব্য কিংবা সেবা কিনতে পারবা, যদি ইকোনমিতে হাইপার ইনফ্লেশন সংঘটিত হয়, মাত্রাতিরিক্ত মুদ্রাস্ফীতি, মাত্রাতিরিক্ত দাম বৃদ্ধি ঘটে, তাহলে 1 বছর পরে 100 টাকা দিয়ে একই পরিমাণ দ্রব্য কিনতে পারবে না। তাই তোমার ক্রয় ক্ষমতা, 100 টাকার আজকের ক্রয় ক্ষমতা এবং সে জমানো 100 টাকা 1 বছর পরে ক্রয় ক্ষমতা একই থাকলো না। অর্থাৎ স্টোর অফ ভ্যালু হিসেবে এটা পারফেক্ট হলো না। এটি কেবলমাত্র কখন? যদি মুদ্রাস্ফীতির ঘটনা থাকে, অর্থাৎ ইকোনমির দ্রব্য কিংবা সেবার দাম যদি রাতারাতি বৃদ্ধির একটা ট্রেন্ড থাকে, তাহলে মানিকে আমরা পারফেক্ট স্টোর অফ ভ্যালু বলি না। মানুষ তাদের সম্পদকে টাকা আকারে না রেখে আরো অন্যান্য ফর্মে রাখতে পারে। যেমন তোমার টাকা আছে লাখ লাখ টাকা, সেটা দিয়ে একটা ফ্ল্যাট কিনে রাখতে পারো, অথবা শেয়ার মার্কেটে স্টক কিনতে পারো, অথবা বন্ড, সঞ্চয়পত্র, গোল্ড কিনতে পারো, অথবা সংগ্রহ করা যায় এরকম শো পিস, তারপর নোবেল বই, কমিক বই, এ জাতীয় বিভিন্ন ফর্মে সম্পদকে তুমি রাখতে পারো। এই কথাগুলো কঠিন মনে হয়? না স্যার। না স্যার। এখন সম্পদকে বিভিন্ন ভাবে রাখতে পারো। একটা হলো টাকা, একটা হলো নন টাকা, একটা মানি, নন মানি। মানি তো মানি, সুইটার দেন মানি, তাই না? ক্যাশ আকারে রাখলে অথবা সম্পদ আকারে রাখলে। এখন সম্পদ আকারে রাখলে সেটা কতটা লিকুইড, লেস লিকুইড। লিকুইডিটি বলতে কি বুঝো? লিকুইডিটি মানে তারল্য। কত দ্রুত এটিকে তুমি নগদ অর্থে রূপান্তর করতে পারো সেটাকে বলা হয় তারল্য। একটি সম্পদকে কত দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায় তাকে বলা হয় তারল্য। অথবা ব্যয়যোগ্যতা, স্পেন্ডেবিলিটি। তোমার কাছে একটা পারফিউম আছে খুব দামি, মনে করো 5,000 টাকা পারফিউমের দাম। এখন তোমার 5,000 টাকা না, 4,000 টাকা দ্রব্য দরকার। দাঁড়ে দাঁড়ে ঘুরবা, কিন্তু এই পারফিউম কেউ কিনবে না, বলবে কি আর এটার ভিতরে পানি ঢুকানো, অথবা পানি ঢুকানো না হোক, এটা অনেক দামি, অনেক ভালো, তারপরে আমার দরকার নাই 5,000 টাকা দিয়ে পারফিউম কেনার। You can't spend that wealth. That is a wealth. পারফিউমটা তোমার একটা সম্পদ ঠিক, কিন্তু সেটা স্পেন্ডেবল না। স্পেন্ড মানে ব্যয় করা, স্পেন্ডেবিলিটি মানে ব্যয়যোগ্যতা কম। তার মানে এটা লিকুইড, তার মানে এটা লিকুইড না, তারল্য নাই। পারফিউম বোতলের ভিতরে পুরোটাই লিকুইড, বাট দ্যাট ইজ নট লিকুইডিটি। লিকুইডিটি বলতে কি বুঝি? নগদ, নগদ যোগ্যতা, তারল্য। কিন্তু আরেকজনের কাছে 5,000 টাকা না, 3,000 টাকা আছে। 5,000 টাকা পারফিউম নাই, 3,000 টাকা আছে, খুব শর্টকাট সে ট্রানজেকশন করতে পারে। তাহলে সবচেয়ে বেশি লিকুইড ওয়েলথ কি? ক্যাশ মানি। আর কম লিকুইড ওয়েলথ, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল বললাম, খুবই অ্যাবসার্ড এক্সাম্পল, যে 5,000 টাকা দামের পারফিউম আছে, এটা একটা যেমন করে সম্পদ। 5,000 টাকা দামের শেয়ার আছে, শেয়ার, সেটাও তো সম্পদ, তাই না?
হ্যালো স্যার বয়েজ, সম্পদ। জি এখন স্যার তুলনা করো তো 5,000 টাকা শেয়ার এবং 5,000 টাকা পারফিউম, এই দুটোর মধ্যে কোনটা বেশি লিকুইড? স্যার 5,000 টাকা শেয়ার। কেন? তুমি চাইলে ইন্টারনেটের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে অথবা নিজে ফিজিক্যালি গিয়ে ব্রোকার হাউসে গিয়ে বললে দাও 5,000 টাকা শেয়ারটা সেল করে দাও, অথবা নেটের মাধ্যমে অনলাইনে ট্রানজাকশন করতে পারো। তোমরা কি অনলাইনে তোমাদের কতজনের অনলাইনে এই শেয়ার মার্কেটে ট্রানজাকশন আছে? আচ্ছা, অনলাইন বাদ দাও, শেয়ার মার্কেটে ট্রানজাকশন করো কেউ আছে এখানে? কেউ নাই। তোমরা কোন ইয়ারে পড়ো? সেকেন্ড ইয়ার স্যার। সেকেন্ড ইয়ার। কেউই শেয়ার মার্কেটে ট্রানজাকশন করো না, না? না স্যার, সবাই করে স্যার। সবাই করে? দরকার পড়ে না স্যার, এই জন্য করা হয় না স্যার। দরকার পড়ে না মানে তো শেয়ার মার্কেট ট্রানজাকশন তো একটা বিজনেস। দরকার মানে হলো এটা তো সাইড বিজনেস হিসেবে। আমিও তোমাদের সময় হয়তো শেয়ার মার্কেটের নামও জানতাম না, ঠিক আছে? তারপর আমি যে একজন শেয়ার মার্কেটের প্লেয়ার বা পার্টিসিপেন্ট একটিভ তাও বলছি না, কিন্তু অর্থনীতির গতিধারা বোঝার জন্য শেয়ার মার্কেটের সাথে ইনভলভমেন্ট থাকা দরকার। এটার জন্য খুব বেশি টাকা দিয়ে তোমার দরকার তাও না। তারপরে নিজে যদি একটু জ্ঞান বুদ্ধি অ্যাপ্লাই করো তাহলে অল্প টাকা 5,000 10,000 টাকা বিনিয়োগ করেও তুমি 1-2,000 টাকা 500 টাকা 100 টাকা প্রফিট করতে পারো। লসেরও সম্ভাবনা আছে, কোনো সন্দেহ নাই। এবং অনলাইনে ট্রেড করার একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে বেশ আগে থেকে। ঘরে বসে মোবাইল ফোনটা ব্যবহার করে অনলাইনে ট্রেড করতে পারো। তুমি বাই অর্ডার দিলে, সেল অর্ডার দিলে, তোমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে 5,000 10,000 20,000 1 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ যাই থাকুক, অনলাইনে বাই অর্ডার করলে সেল অর্ডার দিলে বাই হয়ে যায়, সেল হয়ে যায়। মনে করো তুমি একটা শেয়ারের দাম দেখলে 7 টাকা, আজকে দেখে 100টা শেয়ার কিনলে 700 টাকা, আগামীকাল দেখলে এটা প্রাইস 7 টাকা 20 পয়সা, আগামীকাল এটা সেল দিয়ে দেয়। আগামীকাল না, একদিন রাখতে হয়, ডে আফটার টুমরো তুমি দেখলে এটা প্রাইস ছিল 7 টাকা 20 পয়সা, 100টা সেল দিয়ে দিলে 720 টাকা, তাহলে 20 টাকা প্রফিট হয়ে গেল তোমার। অথবা কেউ যদি বলে না এটার দাম আরো বাড়তে পারে সামনে, তাহলে সে আরো কয়েকদিন রেখে দিল, কিছুদিন পরে দেখা গেল এটা ফেস ভ্যালু 10 টাকা, 10 টাকা হয়ে গেছে শেয়ারের দাম। আজকে 7 টাকা শেয়ার কিনেছ, 100 শেয়ার 700 টাকা, 1 মাস পরে 10 টাকা করে সেল করলে 1,000 টাকা, লাভ কত? 300 টাকা। 300 টাকা। এর জন্য তোমাকে কোথাও যেতে হয়নি, কিন্তু ঘরে বসে তুমি যে টেবিলের উপর বসে আছো, সেই টেবিলে বসে মোবাইলে একটা অ্যাপস আছে শেয়ার মার্কেটে অপারেশনের জন্য, ডিএসই, ডিএসই মোবাইল, ডিএসই মোবাইল নামে একটা অ্যাপস আছে। ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ মোবাইল এই নামে একটা অ্যাপস আছে। এই অ্যাপস ব্যবহার করে তুমি ঘরে বসে 700 টাকা বিনিয়োগ করে 300 টাকা প্রফিট করার সুযোগ পেতে পারো। আচ্ছা দেখ, এটা বলার উদ্দেশ্য হলো শেয়ার মার্কেট আসলে কি এ নিয়ে সামান্য একটু কথা বললাম। এটা তোমাদের সিলেবাসের কিছু না, কিন্তু এখানে যে লিকুইডিটি টার্মটা বুঝাবো সেটার জন্য। মনে করো তুমি 700 টাকা শেয়ার কিনেছ, এটা তোমার অ্যাকাউন্টে আছে। আজ লেনদেন চলাকালীন সময়ে চাইলেই তুমি এটা সেল করে দিতে পারো। হতে পারে দাম একটু কম, 6 টাকা 90 পয়সা হয়ে গেছে এটা মনে করো, তখন 690 টাকা পেয়ে গেল তুমি, তার মানে টাকাটা ক্যাশ হয়ে গেল। কিন্তু তোমার একটা, ওই যে বললাম, একটা কলম আছে যেটার দাম 1,000 টাকা, তুমি চাইলে সেটা সেল করতে পারছো না। হয়তো পারবে, কিন্তু সময় লাগতে পারে। আর যত বেশি দামি স্টক হবে, দামি ওয়েলথ হবে, ততই এটা লিকুইডিটি মাত্রা কম। যেমন তোমার একটা বাড়ি আছে বা একটা ফ্ল্যাট আছে, যে ফ্ল্যাটের দাম হলো 80 লক্ষ টাকা, এটা সেল করার জন্য তুমি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছো, হয়তো সেল হবে, কিন্তু ইট উইল টেক সাম টাইম। বাট 80 লক্ষ টাকা যদি শেয়ার থাকে বাজারে, এটা তুমি কিছু লাভ দিয়ে অথবা কিছু লসে অথবা একই প্রাইসে আজকে সেল করে দিতে পারো। তাহলে এখন আমাকে বলো, মনে করো তোমার হাতে 80 লক্ষ টাকা ক্যাশ আছে, এটা একটা অপশন। আরেকজনের কাছে 80 লক্ষ টাকা দামের একটা ফ্ল্যাট আছে, আর আরেকজনের কাছে 80 লক্ষ টাকার শেয়ার আছে। কোন অ্যাসেটের লিকুইডিটি সবচেয়ে বেশি? স্যার 80 লক্ষ টাকা ক্যাশ।
যার হাতে ক্যাশ 80 লক্ষ টাকা আছে, এটা লিকুইডিটি সবচেয়ে বেশি। এরপরে সেকেন্ড হাইস্ট কার লিকুইডিটি? শেয়ার হোল্ডার। তারপরে হলো কার? ফ্ল্যাটের। ফ্ল্যাট হোল্ডার। তাহলে লিকুইডিটি কি তোমরা বুঝছো, তাই না? ওকে, এটা একটা ডেফিনিশন দেয়া আছে। একটা সম্পদের লিকুইডিটি তারা বুঝি যে কত সহজে এটাকে, কত সহজে এবং কত দ্রুত এটিকে আমরা টাকায় রূপান্তর করতে পারি, নগদ অর্থে রূপান্তর করতে পারি। সেখানে সামান্য লস হতে পারে অথবা কোনো লস ছাড়া, এমনকি প্রফিটও হতে পারে। একটা অ্যাসেট যত বেশি লিকুইড তত দ্রুত এটিকে ক্যাশে কনভার্ট করা যায় এবং তা ব্যবহার করে দ্রব্য কিংবা সেবা ক্রয় করা সম্ভব হয়। তাহলে যেসব ইংরেজি লেখা আছে এগুলো তোমাদের বাংলা করতে অসুবিধা হবে? না স্যার, হবে না। তাছাড়া আজকাল তো গুগল অলরেডি ইংরেজিকেও বাংলা করে দেয়, বাংলাকে ইংরেজি করে দেয়। সেরকম ফ্যান্টাস্টিক, ওয়ান্ডারফুল, স্ট্রেঞ্জ, এক্সাইটিং, তাই না? কোন কোন নাকি আছে, অ্যাপস আছে কিংবা প্রভিশন আছে, তুমি বাংলা বলতে থাকো ওটা ইংরেজি হয়ে যায়, জানো নাকি তোমরা? অথবা ইংরেজি বলতে থাকো বাংলা হয়, অথবা বাংলা লিখবে ইংরেজি করা দেখবে। Okay, so I have discussed the term liquidity. একটা অ্যাসেটের লিকুইডিটি বলতে কি বুঝো? কত দ্রুত এবং উইদাউট লস এটাকে নগদে রূপান্তর করে দেয়। লিকুইডিটি ভ্যারি করে থাকে, যেমন আমি বলেছি। ক্যাশ টাকা হলো সবচেয়ে বেশি লিকুইড। একটা হাউস ইলিকুইড, তারল্য কম, দুইটা কারণে। এটি বিক্রয় করতে তোমার কয়েক মাস সময় লেগে যেতে পারে কোনো আগ্রহী ক্রেতা এটা কিনতে গেলে। তাছাড়া একটা হাউস সেল করতে মাঝখানে অনেকগুলো মধ্যস্বত্বভোগী তৈরি হতে পারে, তাই না? যেমন ধরো দালাল ঢুকে যেতে পারে, ব্রোকার তাদেরকে বলা হয়, অথবা রিয়েল এস্টেট এজেন্ট। এসবের কারণে তোমার পারচেজিং পাওয়ার সম্ভাবনা থাকে। এই দুটো কারণে বলা হচ্ছে কি হাউস হলো ইলিকুইড, লিকুইডিটি। আমি সবাইকে মিউট করে রেখেছি, কেউ আনমিউট করবা না। ওকে, একটা অর্থনীতিতে বিভিন্ন ধরনের লিকুইড অ্যাসেটের ব্যবহার হয়। ক্যাশ টাকা, কয়েন, চেকিং অ্যাকাউন্ট মানে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, মানি মার্কেট, মিউচুয়াল ফান্ড। এটি স্টক মার্কেটকে বোঝানো হয়। স্টক মার্কেটে কিছু মিউচুয়াল ফান্ড আছে। মিউচুয়াল ফান্ড যারা যেটা করে থাকে, আমি আজকে একবার বলছি, এরপর আর বলবো না, কারণ এটা তোমাদের কম দরকার হলেও তারপরে একবার বলে যাচ্ছি। মিউচুয়াল ফান্ড এরা যা করে তা হলো তারা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে তারা বিভিন্ন রকমের শেয়ারে বিনিয়োগ করে থাকে। এটা হলো মিউচুয়াল ফান্ড। এসবের মধ্যে সবচেয়ে বেশি লিকুইড হলো ক্যাশ। অন্যান্য ফর্মের টাকাগুলো বা অর্থ তারা কম ক্যাশ, এরাও কিন্তু অর্থ। তোমার কারেন্ট অ্যাকাউন্ট আছে, যে কারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা আছে 50,000 টাকা। সেভিংস অ্যাকাউন্ট আছে, সেখানে 1 লক্ষ টাকা জমা আছে। অথবা মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটে 40,000 টাকা জমা আছে। সেগুলো সবই মানি, কিন্তু সবচেয়ে বেশি লিকুইড মানি কোনটা? ক্যাশ টাকা। এরপরে এরাও কিন্তু মানি। কারেন্ট অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাও মানি, সেভিংস অ্যাকাউন্টে টাকা সেটিও মানি। ওকে, এখন আমরা পড়ব মানির বা মানি সাপ্লাই এর কম্পোনেন্ট গুলো কি কি। মনে রাখবা, মানি এবং ইনকাম এই দুটো কিন্তু এক জিনিস না। মানি হলো একটা স্টক কনসেপ্ট, আর ইনকাম হলো ফ্লো কনসেপ্ট। ওকে, মানি হলো স্টক কনসেপ্ট। এটা এক্সাম্পল দেওয়ার জন্য ইন্টারেস্টিং কতগুলো
এক্সাম্পল এখানে ব্যবহার করেছে। হোয়েলস টিথ, হোয়েলস মানে কেউ জানো হোয়েলস এর অর্থ? স্যার তিমি স্যার। হ্যাঁ, তিমির দাঁত। তিমির দাঁত এটাকেও অর্থ আকারে ব্যবহার করা হয়। সার্কুলার স্টোন এরকম, ফার্স গোল্ড কয়েন মানে স্বর্ণের মুদ্রা, তারপরে ফার্স মানে হলো পশম, পিসেস অফ পেপার মানে কাগজের নোট, এসব কিছুই মানি। তোর মধ্যে ওয়াইডলি অ্যাকসেপ্টেড, এসবের মধ্যে যা ওয়াইডলি অ্যাকসেপ্টেড সেটি মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ব্যবহার হয়। আমেরিকার কথা বলা হচ্ছে এবং এটার সাথে তুমি বাংলাদেশকে তুলনা করতে পারো। আমেরিকাতে কারেন্সি ইজ নট দ্য অনলি ফর্ম অফ মানি। কারেন্সি বলতে টাকা, ডলার, আমেরিকাতে ডলার কিংবা সেন্ট সেসবের কথা বলা হচ্ছে, সেটি কেবলমাত্র মানি নয়। Certain debts of government and financial institutions also used as money. মনে করো গভর্নমেন্ট বরোয়িং এর জন্য ট্রেজারি বিল, এই ট্রেজারি বিল যদি তোমার কাছে থাকে সেটি ব্যবহার করেও তুমি ওটিকে ক্যাশ করতে পারো। ফাইনালি মানি সাপ্লাইয়ের উপাদানের মধ্যে দুটো, একটি হলো M1 আর একটি হলো M2। আমি জানি এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি এসবের কিছু কিছু হয়তো বা উচ্চ মাধ্যমিক লেভেলে ছিল। এখন তোমাদের কাছ থেকে আমার জানার বিষয় হলো M1 M2 এগুলো কি উচ্চ মাধ্যমিকের অর্থনীতিতে অন্তর্ভুক্ত আছে? M1 M2 জি না স্যার। নাই, জি স্যার। এতক্ষণ যা বলেছে সেগুলো ছিল তাই না? কিছু কিছু জি স্যার, মোটামুটি ছিল আর কি, অলমোস্ট সব। অল্প কিছু, ঠিক আছে। আমি উচ্চ মাধ্যমিকে মানবিক পড়িনি বা অর্থনীতি পড়িনি, সেজন্য জিজ্ঞেস করলাম। সো আমরা পড়ছি কি মানি সাপ্লাই বা অর্থ সরবরাহের উপাদানগুলো কি কি। একটা হলো M1 আর একটা হচ্ছে M2। আমেরিকা বলো বাংলাদেশ বলো, the narrowest definition of money supply হলো M1, মানে অর্থের যোগানের একেবারে সংক্ষিপ্ত ধরনটা বা সংকীর্ণ ধরনটা হলো M1। M1 এর মধ্যে কি কি থাকে? এটা হলো কারেন্সি। কারেন্সি কাকে মিন করে? কয়েন্স। যেমন 1 টাকা 50 পয়সার কয়েন আছে না, কয়েন 5 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন কি আছে আমাদের দেশে? আমরা কি 50 পয়সার কয়েন আছে এখন? না স্যার, এখন পাওয়া যায় না। আচ্ছা, জানি না প্রচলন আছে কিনা। আমরা তো হরদম ব্যবহার করতাম 25 পয়সা 50 পয়সা, ওকে 1 টাকা 5 টাকা কয়েন দেখা যায়। এই কয়েন্স এবং নোট এরাই হলো কারেন্সি। লোকজনের হাতে যে মুদ্রা এবং কাগজে নোট রয়েছে সেটি, প্লাস কারেন্ট অ্যাকাউন্টে যে অর্থ আছে সেটি। চেকেবল ডিপোজিট বলতে কারেন্ট অ্যাকাউন্টকে বোঝায়, চাহিদা মাত্র টাকা দিয়ে দিবে। তোমার একটা অ্যাকাউন্ট আছে ব্যাংকে, যখন টাকা চাইবে তখন দিতে বাধ্য, সেটিকে বলা হয় চেকেবল অ্যামাউন্ট বা চেকেবল ডিপোজিট। এ দুটো যোগ করলে হয় M1। তাহলে বলো M1 কাকে বললাম? মুদ্রা। হ্যাঁ, M1 এর মধ্যে কি কি থাকে? এক নাম্বার থাকে মুদ্রা, আর 2 নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট, জনগণের হাতে মুদ্রা। চলতি হিসাবে। ব্যাংকের হিসাব অনেক রকম আছে তাই না? একটা হলো চলতি হিসাব, একটা সঞ্চয় হিসাব, আর একটা হলো মেয়াদি হিসাব। চলতি আমানত, সঞ্চয় আমানত, আর একটা হলো মেয়াদি আমানত। এই চলতি যেটা সেটাকে কারেন্ট অ্যাকাউন্ট বা চেকেবল ডিপোজিট বলে। সঞ্চয় সেভিংস অ্যাকাউন্ট, মেয়াদি হলো টাইম ডিপোজিট। এই তিনটার মধ্যে কেবলমাত্র যেটা চলতি হিসাবে যে টাকাটা আছে সেটি M1 এর অন্তর্ভুক্ত। তাহলে M1 এর মধ্যে কি কি আছে বলো? M1 এর মধ্যে আছে দুটো জিনিস, একটা হলো কারেন্সি আর একটা হলো চেকেবল ডিপোজিটস। কারেন্সি মানে কয়েন্স এবং পেপার মানি, মুদ্রা এবং কাগজে নোট, প্লাস চলতি হিসাবে যে পরিমাণ জমা আছে সেটি। এই দুটো মিলে হয় M1।
আর M2 কারেন্সি, আবারও এটা আলাদা করে লেখা আছে। কারেন্সি মানে হলো কয়েন্স প্লাস পেপার মানি। এখানে একটা ইন্টারেস্টিং গল্প আছে যে কয়েন যে তৈরি করা হয়, সেই কয়েন সেটি কি প্রক্রিয়ায় কয়েনটা তৈরি করা হয় এবং তার ফেস ভ্যালু কত। মনে করো কয়েন তৈরি করা হচ্ছে সিলভার দিয়ে, কথার কথা। এখন 1 টাকার কয়েন যেটা, সেই কয়েনে যে সিলভার ব্যবহার করা হবে কিংবা যে গোল্ড ব্যবহার করা হবে, সেই গোল্ডের ভ্যালু যেন 1 টাকার চেয়ে কম হয়। অন্যথা কি হবে বলো তো? মানুষজন ওই কয়েনটাকে গলিয়ে সিলভার বানিয়ে ওটা বেচা শুরু করবে, বুঝছো? সেজন্য যেটা ইন্ট্রিনসিক ভ্যালু সেটি হবে কম, ফেস ভ্যালু সেটা হবে বেশি। দ্য ভ্যালু অফ দ্য ফিজিক্যাল ম্যাটেরিয়াল আউট অফ হুইচ দ্যাট এই কথা মনে করার কোনো কারণ নাই। আবার বুঝাই তোমাদেরকে। মনে করো একটা 5 টাকার কয়েন, বাংলাদেশের যে কয়েন গুলো সেগুলো কিসের তৈরি? সিলভার। দস্তা স্যার, দস্তা। দস্তা। মনে করো দস্তার তৈরি। দস্তা, দস্তা ইংরেজি কি? দস্তা তো আমি বুঝতেছি না। জিঙ্ক নাকি? স্যার অ্যালুমিনিয়াম। लेड। জি স্যার, জি স্যার। জিঙ্ক। আচ্ছা, এটাকে আমরা সবাই সবার জন্য বোধগম্য করার জন্য মনে করো বললাম সিলভার, কথা কথা। যদি এটা সিলভার না, দস্তা যেটা বলছে সেটাই জিঙ্ক। এখন একটা 5 টাকার কয়েন, 5 টাকার কয়েন তৈরি করার জন্য সেখানে যে দস্তা ব্যবহার করা হবে, যে পরিমাণ দস্তা ব্যবহার করা হবে, সে দস্তার মূল্যটা কি 5 টাকা হওয়া উচিত নাকি 5 টাকার চেয়ে বেশি হওয়া উচিত নাকি কম হওয়া উচিত? ধারণা করতে পারো? স্যার কম হওয়া উচিত স্যার। অন্যথা কি ঘটবে? স্যার দস্তা গলিয়ে বিক্রি কয়েনটা করে। বিক্রি করে দেবে। হ্যাঁ, এটা গলিয়ে দস্তা বানিয়ে এটা সেল করে দেবে, তাহলে 5 টাকা কয়েন আর থাকবে না। এজন্য এই কথাটা বলা হয়েছে। ওকে, চেকেবল ডিপোজিট কি তাও বলেছি। এখন চেকেবল ডিপোজিট, the safety and convenience of checks has made checkable deposits. তোমরা মনে হয় কেউ কেউ ওকে ঠিক করছি। M1 মানি সাপ্লাইয়ের একটা অংশ হলো M1। M1 এর মধ্যে চেকেবল ডিপোজিট অন্তর্ভুক্ত, সেটি কি? তার পক্ষে একটা যুক্তি দেয়া হয়েছে। মনে করো তোমার একটা ট্রানজেকশন আছে, কেউ তোমার কাছ থেকে টাকা পাবে 4,896 টাকা। এখানে যদিও ডলার সাইন দেওয়া আছে, আমি টাকা বললাম। কেউ তোমার কাছ থেকে টাকা পাবে 4,896 টাকা, তাকে তুমি এই টাকাটা পৌঁছাতে চাও, সে দূরে আছে। মেল বক্সে কি তুমি একটা খামের মধ্যে 4,896 টাকা ঢুকিয়ে তারপরে খামটা মেল বক্সে ফেলবা, নাকি সেখানে একটা চেক, ওই খামের মধ্যে একটা চেক দিয়ে দিবা, 4,896 টাকা লিখে একটা চেক দিয়ে দিবা। এতে করে তোমার এবং তার দুই ব্যক্তিরই একটা রেকর্ড থাকলো। এট দ্য সেম টাইম ওই প্যাকেটের মধ্যে 4,896 টাকা দিলে পরে সেটা ড্যামেজ হওয়ার কিংবা মিসিং হওয়ার কোনো যে পসিবিলিটি থাকে সেটাও কমে আসে। বুঝতে পেরেছে এই পয়েন্টটা? ওকে। যে ব্যক্তি ওই চেকটা ক্যাশ করতে গেল, তাকে ওই চেকের পিছনে একটা সিগনেচার করতে হয়। হি হ্যাজ টু এন্ডোর্স। প্রমাণ থেকে গেল কে সেটা রিসিভ করেছে, কার অ্যাকাউন্টে গেল। যে ব্যক্তি চেক দিয়েছে তার কাছে পরবর্তীতে ইনফরমেশনটা ক্লিয়ার হয় এবং তার যে অব্লিগেশন ছিল পেমেন্ট করার, সেটিও সম্পন্ন হলো। তাই লার্জ অ্যামাউন্ট অফ মানি যদি লেনদেন করতে হয়, সেক্ষেত্রে চেকেবল ডিপোজিট, চেক বইয়ের মাধ্যমে, চেকের পাতার মাধ্যমে সেই লেনদেনটা সম্পন্ন করা পক্ষে যুক্তি দেওয়া হয়ে থাকে। আমেরিকাতে
একটু বেশি হবে, আমাদের দেশে তুলনামূলকভাবে কম। 44% M1 এর 44% হলো চেকেবল ডিপোজিট, মানে চেকের মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে M1 এর বাকিটুকু কিসের মাধ্যমে সম্পন্ন হয় বলো? কারেন্সির স্যার মাধ্যমে। নগদ টাকার মাধ্যমে। রাইট, কারেন্সি। যে কারেন্সি হতে পারে কি কয়েন এবং পেপার মানি। তাহলে 56% হলো কারেন্সি আর 44% চেকের মাধ্যমে হয়, আর এই দুটো মিল হলো M1। এই আলোচনা থেকে তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার যে নগদ টাকা এবং চেকের মাধ্যমে পেমেন্ট এরা খুবই তুলনীয়। জি স্যার। ওকে, checks are less generally accepted than currency for small purchases. এটি একেবারে সত্য। ছোটখাটো কোনো পারচেজের জন্য চেক ব্যবহার করা হয় না, কিংবা যারা বিক্রেতা তারা এটা গ্রহণ করার জন্য খুব বেশি মানসিকভাবে প্রস্তুত থাকে না। For major purchases, most sellers willingly accept checks. বড় বড় কেনাবেচার জন্য চেকের ব্যবহার হয়ে থাকে। আর এটির একটি নগদ টাকা এবং চেক এ দুয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য কেন নাই, কারণ তুমি চেকটা ব্যাংকে প্রেজেন্ট করা মাত্রই নগদ টাকা হয়ে গেল সেটি, সেজন্য এটা কারেন্সির সাথে তুলনীয়। সো ফাইনালি M1 ইকুয়াল টু কারেন্সি প্লাস চেকেবল ডিপোজিট। এখন আসো M2। M1 এর সাথে যখন M1 হলো একেবারে পিওর মানি, যেখানে আছে কারেন্সি এবং চেকেবল ডিপোজিট, এর হলো পিওর মানি। তার সাথে যখন নিয়ার মানি যোগ করবা, মানে মানির খুব নিকটবর্তী, তখন যেটা পাবে সেটি হলো M2, প্রায় অর্থ, প্রায় টাকা। সেগুলো কি? এরাও হাইলি লিকুইড ফাইন্যান্সিয়াল অ্যাসেট, কিন্তু তারা একেবারে পারফেক্টলি মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে ব্যবহার হয় না, বাট ক্যান বি রেডিলি কনভার্টেড ইনটু কারেন্সি অর চেকেবল ডিপোজিটস। থেকে তুমি কারেন্সিতে রূপান্তর করতে পারবা, কিন্তু ডিমান্ড ডিপোজিট মানে চেকেবল অ্যামাউন্ট, যেটা ডিমান্ড ডিপোজিট কোনটাকে বলে? তাৎক্ষণিকভাবে যখনই চাও তখনই পাও, সেটাই ডিমান্ড ডিপোজিট। আর টাইম ডিপোজিট কোনটা? একটা নির্দিষ্ট সময় পরে টাকাটা পাবে উইথ হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অর প্রফিট, ওটাকে বলা হয় টাইম ডিপোজিট। যখন M1 এর সাথে টাইম ডিপোজিট অ্যাড করো, M2 হয়। শুধু টাইম ডিপোজিট না, তিনটা ক্যাটাগরির কথা বলা হচ্ছে। একটি হলো সেভিংস অ্যাকাউন্টে যে টাকা থাকে সেটি, মানি মার্কেট ডিপোজিট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে। সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে সেখানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রফিট কিংবা ইন্টারেস্ট অ্যাড হয়। সেখানকার একটা অসুবিধা হলো কি, ন্যূনতম একটা পরিমাণ টাকা ওখানে থাকা চাই, এবং ঠিক কতদিন পর তুমি সেটাকে ক্যাশ করতে পারবে তার উপর একটা রেস্ট্রিকশন আছে। চাইলে যে কোনো দিনই তুমি সেটি পারবে না, ওটাকে বলা হয় টাইম ডিপোজিট। টাইম ডিপোজিটটা ক্যাশে রূপান্তরিত হতে একটু সময় লাগে, ম্যাচুরিটি দরকার হয়। গতকাল ম্যাচুরিটি শব্দের অর্থ নিয়ে নিয়ে আমরা মেয়াদ, ম্যাচুরিটি না, ম্যাচিউরড হওয়া চাই, তোমার ডিপোজিটটা ম্যাচিউরড হওয়া চাই। পরিপক্কতা, এটা ইয়েস, পরিপক্ক হওয়া চাই। এ পারসন ক্যান কনভার্ট। যেমন তুমি একটা 6 মাস মেয়াদি
সঞ্চয় করেছে, যাকে সার্টিফিকেট অফ ডিপোজিট বলে। যদি 6 মাস অতিক্রম হয়ে যায় তাহলে প্রফিট পাবে। 6 মাস আগে যদি তুমি সেটা ক্যাশ করার চেষ্টা করো, ক্যাশ করতে পারবে, কিন্তু সেখানে তোমার কিছু পেনাল্টি যাবে। মানে কিছু টাকা কম পাবা। এবং a person can cash in a certificate of deposit at any time, কিন্তু সেখানে কিছুটা ক্ষতির মুখোমুখি হতে পারে। আর এটা হলো মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, যেটাকে কিসের কথা বুঝিয়েছিলাম, শেয়ার। মানি মার্কেট মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটের কথা বলা হচ্ছে। সেখানে তোমার কিছু টাকা মূল্যের শেয়ার আছে, চাইলে সেটাকে মানিতে কনভার্ট করতে পারো, বাট ওটার জন্য অর্ডার করতে হয় কিংবা ফিজিক্যালি গিয়ে সেল করে আসতে হয়। এবং এসব হলো M2 এর উপাদান। তাহলে M2 এর মধ্যে কি কি আছে? M1 আছে, মনে আছে M1 কি? জি স্যার, কি? কারেন্সি প্লাস হচ্ছে চেকেবল ডিপোজিট অ্যামাউন্ট। কয়েন স্যার। শুধু কয়েন? স্যার কয়েন, পেপার আর হচ্ছে চেকেবল ডিপোজিট, যেটা কয়েন চলতি পেপার হিসাব। মানি প্লাস স্যার কারেন্সি। কয়েন প্লাস পেপার মানে এরা হলো কারেন্সি, প্লাস আরটা কি, চেকেবল ডিপোজিট, তাই না? ওরা হলো M1। তার সাথে যখন সেভিং ডিপোজিট মানে সঞ্চয় অ্যাকাউন্টে যে টাকা যাচ্ছে সেটা যোগ করো, প্লাস মেয়াদি আমানত যেটা আছে, টাইম ডিপোজিট 6 মাস বা তার বেশি, এটা যদি যোগ করো, প্লাস মানি মার্কেট মিউচুয়াল ফান্ড MMM, মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, ব্যক্তি বর্গ যেসব শেয়ার কিনে থাকে, মিউচুয়াল ফান্ড, এসব যদি অ্যাড করা হয় তাহলে যেটা পাওয়া যাবে সেটা হলো M2। M1 M2 এসবই হলো মানি সাপ্লাই। তাহলে বুঝতে পারছি যে M2 এর মধ্যে M1 ও আছে। একটা ইন্টারেস্টিং ডায়াগ্রাম আমি ওই বইতে পেয়েছি, সেটা এখন দেখাবো। So M2 includes the immediate medium of exchange items, মানে কি কি, কারেন্সি এবং চেকেবল ডিপোজিট হলো ইমিডিয়েট মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মানে তাৎক্ষণিকভাবে চাহিদা মাত্র। মিউট করে রাখো তোমরা। চাহিদা মাত্র যে টাকাটা ব্যবহার করতে পারো সেটি হলো ইমিডিয়েট মিডিয়াম অফ এক্সচেঞ্জ, যা কি, যা হলো কারেন্সি এবং চেকেবল ডিপোজিট তথা M1, প্লাস নিয়ার মানি। নিয়ার মানি বলতে কাকে কাকে বোঝানো হয়েছে? সেভিং ডিপোজিট, টাইম ডিপোজিট এবং মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। তোমরা দেখবে কতগুলো পার্সেন্টেজ দেয়া আছে। এডিশন অফ অল দিস আইটেমস ইলস মানে উৎপন্ন করে, মানে গঠন করে থাকে M2 মানে সাপ্লাই, এবং M2 পরিমাণটা M1 এর চেয়ে প্রায় 5 টাইমস লার্জার, প্রায় 5 গুণ বেশি হয়ে থাকে। তো সেই ডায়াগ্রাম দেখানোর জন্য আমি মূলত স্লাইড শো মোড থেকে বের হয়ে এসেছিলাম। এটা ডায়াগ্রাম দেখাবো সেজন্য। পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে কত নম্বর পেজের একটা রেফারেন্স ছিল? 684 নম্বর পৃষ্ঠা।
684 না, এটা হলো অনলাইন 684। এটার দিকে তাকাও, দেখা যাচ্ছে কোনো কিছু? জি স্যার। ওকে, এটা এখানে কি কি ইনফরমেশন দেখানো আছে, তোমরা কতটুকু কি বুঝছো তা আমাকে একটু বলো। আমি 1 মিনিটে একটা ব্রেক নিচ্ছি, টু ড্রিঙ্ক ওয়াটার। এর মধ্যে 1 মিনিটের মধ্যে তোমরা প্রিপেয়ার্ড হও, কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। বলতে পারবা এখানে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে? এটা পুরাটা হলো মানি সাপ্লাই, পুরা সার্কেলটা কি দেখায়? মানি সাপ্লাই, এবং সেটা হলো M2। M2 এর মধ্যে আছে M1। M1 এর সাথে কি অ্যাড করতে হয়? সেভিং ডিপোজিট, টাইম ডিপোজিট এবং মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। যখন এগুলো যোগ করো তখন পুরাটা মিলে কি হয়? M2। ক্লিয়ার কথাটা? জি স্যার। ওকে, এখন আসো M1 এর মধ্যে কি আছে। M1 এর মধ্যে কারেন্সি আছে আর হলো চেকেবল ডিপোজিট। কারেন্সি প্রায় 56%, চেকেবল ডিপোজিট 44%। সেটা হলো M1 এর গঠন। আর M2 এর গঠনের মধ্যে M1 হলো 18%, বাকি থাকে কত পার্সেন্ট? 82%, তাই না? বাকি 82% এর মধ্যে তিনটা জিনিস, একটা হলো শর্ট টার্ম ডিপোজিট, একটা লং টার্ম ডিপোজিট, আর একটা হলো মানি মার্কেট মিউচুয়াল ফান্ড। শর্ট টার্ম ডিপোজিট কোনটা? সেভিংস অ্যাকাউন্টে যে টাকাটা থাকে সেটা পরিমাণ সবচেয়ে বেশি। আমরা অধিকাংশ মানুষের নিয়ে টাকা জমা করে কোথায়? সেভিংস অ্যাকাউন্টে টাকাটা রাখি। 52% মোট টাকার। তারপর মোট সম্পদের 16%, মাত্র 16% তুমি টাইম ডিপোজিটে রাখো, 6 মাস বা 1 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর মেয়াদে, যেটা সেগুলো টাইম ডিপোজিট। আর কি? শেয়ার মার্কেটে রাখো। এই হলো মানি সাপ্লাইয়ের গঠন। আজকাল M3 M4 সেগুলোর উৎপত্তি হয়েছে, কিন্তু ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা M2 পর্যন্তই রাখবো। অধিকন্ত তোমরা নন মেজর ইকোনমিক্স পড়ছো সেজন্য। তাহলে বলো তো M2 এর মধ্যে কি কি আছে? M1 আছে এবং স্যার হচ্ছে সেভিং ডিপোজিট আছে, তারপর হচ্ছে স্মল টাইম ডিপোজিট এবং হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ড। রাইট, সবগুলো হচ্ছে M2 এর মধ্যে আছে। ইয়েস। M1 কত পার্সেন্ট? 18%। 18%। এটা হলো পিওর মানি। বাকিগুলো কি? ওদেরকে জানি কি নামে ডাকা আছে? নিয়ার মানি স্যার।
নিয়ার মানি, মানির খুব কাছাকাছি। নিয়ার মানি কত পার্সেন্ট? 82%। নিয়ার মানির মধ্যে এগুলো। এবার আসো পিওর মানি। পিওর মানির মধ্যে কারেন্সি কত পার্সেন্ট? 56%। 56%। অবশিষ্ট হলো চেকেবল ডিপোজিট। এটা আমেরিকার জন্য সত্য, আমাদের ক্ষেত্রে এই ডেটাটা এক্স্যাক্টলি এরকম হবে না, হয়তো কাছাকাছি হবে। কারেন্সি 70%, চেকেবল ডিপোজিট 30%, এরকম। তো আমি চাইবো তোমাদেরকে এই পর্যন্ত শেষ করতে। আজকে যা পড়লে তার মধ্যে মূল প্রশ্নটা কি? মানি কাকে বলে, মানির ফাংশন গুলো কি, তারপর লিকুইডিটি বলতে কি বুঝছো, এরপর হলো কম্পোনেন্ট অফ মানি সাপ্লাই M1 এবং M2। নিশ্চয় তোমরা বুঝছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আগামীকাল ক্লাস হবে, হয়তো বা রাত 10টায়, আমি জানিয়ে দেবো। এভাবে টানা পড়িয়ে তোমরা যেহেতু শেষ করে দিতে চাচ্ছ, আমিও শেষ করে দিতে চাই। তোমরা কি চাও? জি স্যার। জি স্যার, জি স্যার। নিশ্চয় বুঝতে অসুবিধা হচ্ছে না? স্যার একটা ছোট প্রশ্ন ছিল স্যার।